নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে এমন দুজন আছেন, তাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত, জাতিস্বর মানে হচ্ছে যে আগের জন্মের কথা মনে রাখে, কিন্তু তাদের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে আগের জন্ম বাদ দাও, এই প্রশ্ন উঠবেই যে পরের জন্মেও কি সৃজিত মুখার্জি, যদি সৃজিত মুখার্জি থাকে তার ছবি মানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নায়ক? মানে যেভাবে তোমরা জুটি বেঁধেছো, তো উত্তম সুচিত্রা জুটির পরে সৃজিত আর প্রসেনজিতের জুটি আলোচিত হবে। তো এটা কি মানে সৃজিত তো সবকিছুতে সত্যজিৎ রায়কে একটা ট্রিবিউট, একটা ছোঁয়া তুমি রাখো, এটা কি এই ছোঁয়া যে সত্যজিৎ বাবু এবং সৌমিত্র বাবুর যে ইকুয়েশন, না আমারও এরকম একটা ইকুয়েশন হতে পারে, এইভাবে একটা ইনডিরেক্ট ট্রিবিউট? না না না, সেরকম নয়, কনসিয়াসলি এটা করা নয়। অ্যাকচুয়ালি যেটা আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যখন আমি তখন সিনেমা বানাতে শুরু করিনি, যে বিদেশে আমেরিকা হোক, ইউরোপ হোক, সেখানে 30, 35, 40 ঊর্ধ্ব প্রোটাগনিস্টদের জন্য আলাদা করে রোল লেখা হয়। সেখানে অনেক সিনেমা হয় সেখানে যিনি হিরো তার বয়সটা ওই 35 থেকে 45, 50-এর মধ্যে, এবং কিছু ফ্যাসিনেটিং সিনেমা তার ফলে আমরা দেখতে পেরেছি। এইখানে ইউজুয়ালি সেটা খুব একটা হতো না। তো আমি যখন প্রথম অটোগ্রাফ লিখলাম বা তারপর 22-এ লিখলাম, তো আমার ছবিতে ইফ ইউ নোটিস যে প্রোটাগনিস্টের বয়সটা কিন্তু কোথাও একটা গিয়ে ওই জায়গাটা একটা ঘোরাফেরা করে। এরকম ক্যারিসম্যাটিক বা লার্জার দ্যান লাইফ চরিত্র হোক বা নর্মাল চরিত্রই হোক, চরিত্রের বয়সটা যে খুব কনভেনশনাল হয় তা নয়। সেই নিরিখে আমরা যদি অভিনেতাদের এবার দেখি যে হোয়াট দ্য অপশনস দ্যাট উই হ্যাভ, সেখানে অবভিয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আমার কাছে as a director who would like to cast an actor who would put flesh and blood to his character, রক্ত মাংসের মানুষ করে তুলবে তার কালো সাদা ছাপার অক্ষরের চরিত্রকে, এরকম অভিনেতার স্পেকট্রামটা কিন্তু খুব লিমিটেড, খুবই সীমিত। সেটা এসে এই আর্গুমেন্টটা কি নেওয়া যায়? তা আমি যদি এইটা বলি যে প্রসেনজিৎ চ্যাটার্জি ওর প্রথম ছবি অটোগ্রাফের মতোই, যে অরুণ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি, মানে আমার কাছে বুম্বা চ্যাটার্জি হচ্ছে সেফেস্ট বেট। আমি পরপর করে গেলে মানে একটা জুটি যেরকম হবে, একটা পারসেপশন হবে, এবং আমি একজন অভিনেতাকে পাচ্ছি, একজন তৈরি অভিনেতাকে পাচ্ছি যে ওরই ভাষায় যে ওর কালো অক্ষরগুলোকে রক্তমাংসের চেহারা দিতে পারবে। আমি যদি খুব সাবধানী একটা সুচিন্তিত পদক্ষেপ বলা যেতেই পারে, কারণ এন্ড অফ দ্য ডে এখনো আমি অনলি অ্যাক্টর। এটা আমার এখনো রোজাই রুটি, এটা এখনো আমার প্রফেশন, এখান থেকে আমি আমার কাজ চালাই। সো একজন অ্যাক্টরের যেটা দরকার হয়, প্রধান যেটা দরকার হয়, সেটা যে ধরনের কাজ হোক, মানে এটা কোনো ধরনের, একটা ডিরেক্টরের সঙ্গে যে ডিরেক্টরের সাথে তার একটা কোথাও মেলে, সেটা কিন্তু দেখতে গেলে, মানে যার নাম বললেন তারা মানে আমাদের প্রত্যেকের খুবই শ্রদ্ধেয়, সত্যজিৎ বাবু বা সৌমিত্র বাবুর সম্পর্কে কথাই নেই, কিন্তু সত্যজিৎ বাবু সারাক্ষণ সৌমিত্র বাবুকে সেই কারণে নেননি। উত্তম জেঠুর আমি জানি অনেক পরিচালক কাজ করেছেন, পীযূষ জেঠু ছিলেন খুব মানে ফেভারিট ডিরেক্টর, এবং পীযূষ জেঠু অসম্ভব অন্যরকম সব কাজ করিয়েছেন উত্তম জেঠুকে দিয়ে। এইটা আমি করেছি ঋতুর সঙ্গে প্রচুর ভালো ভালো কাজ, ঋতু আমাকে দিয়ে অনেক ভালো ভালো কাজ করেছে, সেটা হচ্ছে অন্য মাত্রা। কিন্তু আমি যদি মনে করি যে 5 জন পরিচালকের মধ্যে একজন পরিচালকের সঙ্গে আমার একটা জিনিস জেল করছে, এটা অনেকটা স্বামী স্ত্রী। সব স্বামী স্ত্রী কি একসঙ্গে থাকতে পারে? অনেক দিন পারে না, কিন্তু কিছু স্বামী স্ত্রী প্রচুর দিন থেকে যায়। তো এই আমি অলওয়েজ বলি, আমি যখন সুজিতদের সাথে ছবি করেছি, তুমি দেখেছো, আমি বলতাম সুজিত আমার বউ, কত লেখালেখি হয়েছে, মানে কারণ সে অমর সঙ্গী সময় থেকে আমাকে নিয়ে কাজ করছে। তো আমার এমনি কেরিয়ারে স্বপনদা, হর বা প্রভাতদা বা সুজিত, এরা প্রায় অ্যাভারেজ 15-20টা করে ছবি করেছে, স্বপনদা প্রায় 40টা, ওটা ছেড়ে দাও। তো এতগুলো বউয়ের মধ্যে সবথেকে ফেভারিট বউটা না, এইবারে না, এই যেটা বললো না সর্বকনিষ্ঠ কুলীন ব্রাহ্মণের সবচেয়ে মানে ছোট বউ, যে আমি সুয়োরানীর সৌভাগ্যে ভাবছি দুয়োরানীরা কত কাঁদছে। না, এটা আমার কথা বলে, এটা না আন্ডারস্ট্যান্ডিং, এবং ও জানে, ওর অনেক স্ক্রিপ্ট আমি শুনি, কিন্তু ওই যে স্ক্রিপ্টটা শোনার পরে আমি ওকে ফোন করে বলি, হ্যাঁ রে এবার এটা কি করে করা যায় বলতো, মানে তখন ও বোঝে যে এটা জাস্ট একটা ছবির জন্য ছবি করা নয়, মানে এরকম নয়, কিন্তু ওটা আমরা কখনোই করি না, এবং আমি তো সেটা করি না, ও করে না, মানে কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে সুমন,
একটা কথা ঠিক, সব ঠিক আছে, ভালোবাসা সবকিছু, বউ স্বামী স্ত্রী ইত্যাদি, কিন্তু একজন পরিচালক অ্যাট দি এন্ড অফ দ্য ডে সৃষ্টির দিক থেকে খুব স্বার্থপর, একজন অভিনেতা সৃষ্টির দিক থেকে খুব ভীষণ স্বার্থপর। এবার সে পরিচালক তার তার চরিত্র, সে অভিনেতাকে প্রচন্ড ভালোবাসলেও তার চরিত্র কিন্তু তার সবচেয়ে কাছে, একদম সে কখনো কম্প্রোমাইজ করবে না। একইভাবে একজন অভিনেতা তার পরিচালক খুব কাছের মানুষ, কিন্তু সেই চরিত্রটা যদি মানে তার, সে যদি চরিত্রটাকে না ভালোবাসে, সে পরিচালককে বলবে যে তুই ওকে কাজ কর, ওকে দিয়ে কাজটা কর, আমি সব রকম ভাবে তোকে, যেটা আমার বুম্বাদা অনেক সময় বলে যে তুই এটা একে দিয়ে করা, আমি তোকে এই হেল্প দেবো, তুই এটা কর, এটা কর, ওইখানে স্ক্রিপ্ট একটু চেঞ্জ কর, এটা। সো সেই গাইডেন্সটা ভালোবাসার জায়গা থেকে, কিন্তু সেই বুম্বাদা সত্তা আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা সত্তা কিন্তু খুব আলাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা সত্তা অত্যন্ত স্বার্থপর, প্রচন্ড লোভী এবং প্রচন্ড সেলফ কনসিয়াস এবং তীক্ষ্ণ বুদ্ধিধারী এবং তীক্ষ্ণ। আমি কেন কথাটা বলছি, মানে কাকাবাবু, মিশরের এক্সাম্পলটা যদি আমি বলি তোমায়, কাকাবাবু পড়ার পর বলছি যে হ্যাঁ কাকাবাবু তো দারুণ, কিন্তু আচ্ছা কাকাবাবুর হানি আলকাদির ডাবল রোল হতে পারে না? কারণ বুম্বাদা স্ক্রিপ্টটা শুনেই বুঝে যে হানি আলকাদির চরিত্রটা ভয়ঙ্কর ভালোভাবে লেখা, মানে ওটা অথর ব্যাক। সো তার মানে কি, অভিনেতা হিসেবে সে খুব তীক্ষ্ণ এবং বিচক্ষণ এবং লোভী এবং স্বার্থপর। সে জানে যে আমি কাকাবাবু খুঁজে দিয়েছিলাম, আরে কাজ কর, হানি আলকাদিটা আমি করি, তুই ইনাকে দিয়ে কাকাবাবুটা কর। ওয়ান ফাইন মর্নিং ধরো তুমি দেখলে যে সৃজিত এখনো পর্যন্ত যে কটা সুপার ডুপার হিট ছবি করেছে এবং সমালোচকদের প্রশংসিত ছবিও, হেমলক সোসাইটি, সেটাও আগে তোমার কাছে, তুমি আগে জেনেছো, তারপর তুমি রাজি হওনি এবং বয়সের সঙ্গে যাচ্ছে না বলেছো ইত্যাদি, তারপরে অন্য জায়গায় যে সৃজিত আরও 3টে স্ক্রিপ্ট কোনো একদিন দেখলে যে অন্য কোনো অভিনেতাকে শোনাচ্ছে বা তোমার কাছে পরীক্ষার জন্য এলো না, তোমার খারাপ লাগবে না? মানে বউয়ের সঙ্গে তো একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয় না, যদি সৃজিত আমার কাছে, মানে আমি যদি অন্যরকম কিছু মানসিকতা হয়ে যায়, সুস্থ সবল থাকি, আর যে চরিত্রটা আমার কারো মনে হয় যে এই চরিত্রটা ওই যেরকম বললো যে বুম্বাদাকে ভাবনাই বেটার, সেটা আমার মনে হয় ওটা আমার কাছেই আসবে। আর যদি না আসে তার পেছনে তাহলে অন্য কোনো কারণ আছে, মানে হয়তো, কিন্তু আমার কাছে মনে হয় না যে কোনো প্রডিউসার্স বললো বা অন্য কোনো কারণে যে রোলটা বুম্বাদাকে যায় 100%, সেটা আমি সৃজিত বলে বলছি না, আমার মনে হয় পশ্চিমবাংলায় যেসব ওদের এজ গ্রুপের যে ডিরেক্টররা আছে তাদের প্রচুর আমার প্রতি একটা ভালোবাসা, শুধু মানে বুম্বাদা হিসেবে ভালোবাসা আছে, একটারও রেসপেক্ট আছে। মানে একজন এই একটা আমার একটা অনেক কিছু ব্যাগেজ নিয়ে আছে, সেই ব্যাগেজটাকে আমি পুরো খুলে এনে আমি সেটে যখন ঢুকি, তখন আমার মনে হয় ও আরো বেটার বলবে, কিন্তু ওদের প্রজন্মের যে পরিচালক, তাদের এই লোকটাকে ভাঙতে অনেক সুবিধা, তাই তো? সেখানে যদি একটা চরিত্র বুম্বাদাকে মানায় ও অন্য কাউকে নেয়, সেদিন এদের ওকে খুন করে ফেলে দেবো। না, কিন্তু এই না, কিন্তু আমি নেবে না, ও না, আমি বলছি যে এরকম ওর মতন আমি কেন নেব না? আগেন স্বার্থপর হওয়ার জায়গা থেকে, কারণ আমি জানি যে একটা চরিত্র যদি আমি জানি এটা বুম্বাদার জন্য, তো অবভিয়াসলি আমার চরিত্রটা তো রক্ত মাংস হয়ে উঠছে, তো সেই লোকটা আমি কেন ছাড়বো? মানে সেখানে তো আমার অন্য কাউকে, যেখানে ব্যাপারটা গ্রে এরিয়া, যেখানে আমি বুঝতে পারছি না, সেখানে বুম্বাদাকে জিজ্ঞেস করবো, বুম্বাদা তুমি বলো তো, তোমার কি মনে হয় যে এই চরিত্রটা তুমি করলে ভালো না অন্য কেউ করলে? হেমলকের ক্ষেত্রে হয়েছে, মানে আমি ওইজন্য হেমলকের, আমি কেন বলছি যে অটোগ্রাফ 22, মানে আমি হেমলক যখন নিয়ে গেছিলাম আমি খুব যে শিওর ছিলাম, মানে 22-এ যেমনি আমি শিওর ছিলাম, 22-এ আমি জিজ্ঞেস করিনি বুম্বাদা তুমি কি এটা করবে, আর বুম্বাদা আমাকে বলেনি যে এটা করবো, সেটা জাতিস্বরতায়, আমি জাতিস্বরতায়। বুম্বাদা বলেছিল যে এবার তাহলে ডেট গুলো নিয়ে আলোচনা করি, মানে চরিত্রটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি, জাতিস্বরে হয়নি, 22-এ সামনে হয়নি, হেমলকে হয়েছিল। কারণ হেমলকে আমরা দুজনেই একটু দ্বন্দ্বে ছিলাম যে এটা কিভাবে প্রেজেন্ট, ওইখানটা হচ্ছে আমার ম্যাচুরিটি, ওর ভালোবাসা ছিল ওর একটা, ওইখানটা কি হচ্ছে, ওখানটা বুম্বাদার ভালোবাসাটা কাজ করেছে, ওর মনে হয়েছে ওয়াই নট বুম্বাদা, মানে বুম্বাদা ওর মনে আমাকে বলেছে ওয়াই নট, মানে ইট ইজ নট দি কোয়েশ্চেন অফ ইউ লুক, মানে তোমাকে এখনো কোনো একটা ইয়াং মেয়ে প্রেমে পড়তেই পারে, আর আমি তো প্রেমের ছবি বানাচ্ছি না, ওই ছবিটা প্রেমের ছিল, কিন্তু আমি ওকে যেটা বুঝিয়ে দিলাম যে দেখ আমার করা মানে না
এইটা আমার এই চরিত্রটা প্রসেনজিতের জায়গায় এরা করলেও ভালো লাগবে, এরা ভালো করবে, কিন্তু যেই 22শে শ্রাবণের পর বা অটোগ্রাফের পর তুই আর আমি একটা ছবি করবো, মানুষের এক্সপেকটেশনটা একটা কিছু একটা বিয়ন্ড চায়, সেইটা এই চরিত্রটা নয়, কারণ এটা একটা যেরকম আমি তখন নামগুলো বলেছিলাম, মানে যারা এখন করে, তো এইটা একটা এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু মানে আজ যদি আমি এবারে বলছি অন্য কাউকে আমি জিজ্ঞেস করতে পারবো না, মানে কিন্তু আমি বলছি এই চয়েসটা এইখানে কিন্তু আমাদের কথা বলো, এখানে কিন্তু স্বামী স্ত্রী কথা বল। সৃজিত মুখার্জি, অটোগ্রাফ, 22শে শ্রাবণ, ভেঙ্কটেশ ফিল্মস, তার মধ্যে একটা ছোট অল্প বয়সী হিরোইন, তাও কিন্তু আমি ওকে বুঝিয়েছিলাম, কারণ ওইখানে আমার মনে হয়েছিল ওর জন্য বেটার হবে, মানে ওর বেটার হবে, সিনেমাটার বেটার হবে, চরিত্রটার জন্য বেটার হবে। আমার এক্সপেরিয়েন্স তো ওখানে কাজ, কারণ আমি কেন ওই কালের, আমি তো একটা হিরোইন পাচ্ছি, একটা লাভ অ্যাঙ্গেল পাচ্ছি, আমি সৃজিত মুখার্জি পাচ্ছি, আমি ভেঙ্কটেশ পাচ্ছি, কিন্তু ফাইনালি আমার মনে হয়েছিল আই মাইট, সাথীর ক্ষেত্রে যেটা হয়েছিল, আই মাইট এফেক্ট দিস ফিল্ম, আমার থাকাটা হয়তো ছবিটাকে 1% হলেও ক্ষতি করতে পারে, বাকি অন্য কেউ করলে ছবিটাকে ক্ষতি কেউ করবে। কিন্তু বলো একটা ব্যবহারিক সুবিধা থাকে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিলে, আমি বক্স অফিসের কথা বলছি না, কিন্তু এই যে পাবলিক রিলেশনস বলো, এই রকম একটা লোকে কাজ করলে তার একটা ফোনে ইন্ডাস্ট্রির অনেক কিছু হয়, অনেক মানে আমি বলছি যে এটা ডিরেক্টরের সুবিধা হয় না একটু? আমি না সেইটা নিয়ে কোনোদিন ভাবিনি, আমি যেই ব্যবহারিক সুবিধাটা নিয়ে ভেবেছি সেটা হলো শুটিং এর ব্যবহারিক সুবিধা, মানে আমি একটা সিনে ঠিক কতটা কান্না চাইছি, বা ঠিক কতটা হাসি চাইছি, বা ঠিক কতটা রাগ চাইছি, সেইটা নিয়ে আমায় মানে বহুবার করে দেখাতে হয় না, বড় বড় মনোলগ দিতে হয় না। আমি মনে হয় যে বোম্বাদা এইটুকুই কমিউনিকেশন। এটা সিরিয়াসলি বলবো একটা কথা, এটাই ব্যবহারিক সুবিধা। আজকে তোর এখানেই বলছি, এটা আমার জাস্ট দুজন পরিচালকের সঙ্গে এখন অবধি হয়েছে, যে লোকটা একদম কিছু আমাকে দেখাতো না, কিন্তু ওই রিহার্সালটা করে রাখত। কি হয়েছে সেটা, হ্যাঁ মানে ঋতু ডকুমেন্ট, আমার ডকুমেন্টারি তো আছে, ঋতু বলেছে যে আমার সঙ্গে বুম্বার যে স্ক্রিপ্টটা পড়া হতো, আর ক্যামেরা যখন আমরা মার্শালিং করতাম তখন বুম্বাকে, প্রত্যেকটা ছবিতে তুই দেখবি আমার সঙ্গে কোনো বড় নায়িকা আছে, মানে বড় বলবো না, মানে নায়িকা কি আছে, এবং নায়িকা গুলো সবই মানে নয় মানে আমাদের রাইমা নয়, ঐশ্বরিয়া রায় নয়, বিপাশা, তো ও কি আমরা করতাম যে অভিক লাইটটা করার আগে পুরো সিনটা মার্শালিং, ওইটাই কিন্তু আমার সঙ্গে ঋতুর রিহার্সাল, কিন্তু বাকিটা ঋতু আমার দেখতো না। মানে বুম্বাদার সাথে যেটা ইন্টারেস্টিং, যেটা সেটা আমি একবার স্ক্রিপ্টটা যখন পড়ি, অবভিয়াসলি আমি অভিনয় করে পড়ি, সেই অভিনয়টা বুম্বাদা দেখেন, সেই পিচটা বুম্বাদা দেখেন, তারপর আবার নেক্সট কিন্তু শুটিং ফ্লোরে আমি কথায় বলি যে বুম্বাদা, মাঝে মাঝে কথাও বলি না, আঙুল জাস্ট এখানটা জাস্ট একটু হালকা দূরে ক্যামেরা পেছনে মনিটরের ফাঁক থেকে, সেটা সৃজিতের সঙ্গে একটা বোঝা হয়ে গেছে। ওই ব্যবহারিক সুবিধাটা ভয়ঙ্কর। তাতে কি হয়, শিফট বাঁচে, আমি অনেক বেশি শর্ট নিতে পারি, মানে অনেক অ্যাঙ্গেলস কভার করতে পারি, অনেক ইন্টারেস্টিং এডিট প্যাটার্ন করতে পারি, কারণ আমরা অভিনেতার পেছনে, লিড প্রোটাগনিস্টের পেছনে অতটা সময় দিতে হয়। প্রোডিউসাররাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অ্যাবসলিউটলি। না, আরেকটা জিনিস হয়, আমি শুটিং করলে একটা জিনিস হয়, সেটা বল কি করে। আমি আর এখানে বলছি না টেলিভিশন বলে, যে এখন মেলা একটু একটা অ্যাডজেক্টিভ অ্যাড করতাম, যে ছোটগুলো আছে তারা সবাই টাইমে সেটে চলে আসে। এইটা একটা ব্যবহারিক সুবিধা, 22শে শ্রাবণে খুব এটাকে আমি মানে ব্যবহার করেছি। ইনফ্যাক্ট আমি যখনই দেখছি যে প্রচন্ড টাইম নিচ্ছে সমীক হালদার লাইট করতে, যে বুম্বাদা একটু এসে বসবে, বুম্বাদা কিছু না, একটা চেয়ার নিয়ে একটা কোণে একটু জাস্ট এভাবে বসে থাকতো, ওমা 5 মিনিটের মধ্যে সব কাজ হয়ে গেল, সব মানে গল্প করছিল দূরে দাঁড়িয়ে। কিন্তু মানে সৌমিক যদি দেখে আমি সেটে ঢুকছি, ও জানে এখনো 15 মিনিট, ওর ফার্স্ট রাতটা পরে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের উপরে, এই কেন বুম্বাদাকে ডাকে, বুম্বাদা কেন এসেছে, মানে ওর বক্তব্য। তখন আর কেউ দাঁড়িয়ে আড্ডা মারবো ওইটা নেই, তখন তাড়াতাড়ি লাইট করো, we are ready to roll আর কি, ওই আর্জেন্সিটা। দেখে ভবিষ্যতে নিশ্চয়ই বুম্বাদার জায়গায় বুম্বাদার একটা কাট আউটই এই কাজ করে। আরে কাট আউট বলতে গিয়ে হেয়ার কাটিং এর কথা আছে, তুমি অক্টোবর মনে হয় 26শে অক্টোবর তুমি বলছিলে
মিশর রহস্যের জন্য এসে, যে এমন চুল কেটেছি সেটা ন্যাড়া হওয়ার থেকেও খারাপ। কি সেটা কি, কেন হঠাৎ প্রেসিডেন্টের সামনে, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সামনে তোমার মাথায় সেটা তো দেখা যাচ্ছে এখন, তো একটু একটু করে দেখাতে শুরু কিন্তু করেছে। সেটা তত খারাপ নয় তো। আরে বাপ রে, এটা ছবি না, দেখলে এটা বোঝা যাবে, এটা এটা একটু টপ অ্যাঙ্গেল গেলে বোঝা যাবে যে ওটা এটা বিভৎস খারাপ। সামনে পেছন দেখলে বোঝা যাবে। এটা তো বরঞ্চ আমার রাহুলের মতো দেখাচ্ছে। না, একটু প্রবলেম আছে, কারণ এটা একটু আন্ডারলিট। তুমি টপ অ্যাঙ্গেল ছবিটা দেখো তাহলে বোঝা যাবে। কয়েকটা অ্যাঙ্গেল থেকে তুমি বুঝতে পারবে যে এটা, মানে প্রথম কথা হচ্ছে হেয়ার লাইনটা সরিয়ে দেওয়া হয়েছিল না, ওটা দেখানো হবে, ওটা পুরো দেখানো হবে, ওটা বিদঘুট। মানে আমার প্রথম মনে হয় যেদিন প্রথম দিন যিশু এলো, ওটা ও কিছুদিন তাকিয়ে, যিশুরা তো ছোট থেকে মানে একটা কোথাও একটা কিছু ওর সাইকোলজি কাজ করেছে, হঠাৎ দিকে টপ টপ করে চোখ থেকে জল পড়ছে, মানে হি ফেল্ট দ্যাট আই এম নট গোইং টু লিভ, মানে মরে যাবো টাইপস একটা। আর আমি ওরকম একটা ভাবে বসেছিলাম, মানে ইটস নট বিলিভেবল, মানে আমি যেটা পুরোটা করি ওটা পর্দায় বোঝা যাবে। আর বুম্বাদারে যে মানে সত্যিকারের প্রসেনজিৎ মরে যাবে ভাবছে, হ্যাঁ মানে ওকে না, মানে চরিত্রটা না, ও গিয়ে ডাকে না, ও কিছুটা ভেবেছে, মানে কিছু। আমি আসলে কিরকম লাগছে বলতো যিশু, ঠিক আছে, ওনা কিছুক্ষণ তাকিয়ে দেখলাম ওর চোখ দুটো পুরো জল ভরে গেল, মানে দ্যাট হোয়াট আই ওয়ান্টেড ইন দ্য ফিল্ম। বেসিক্যালি লোকটা এই জায়গাটা আমাদের প্রয়োজন, ওই প্রয়োজনটা ছিল। সেটা আমরা বুঝলাম আরো একটা ভাবে, এই যে কাট আউটের কথা বললাম না, যে বুম্বাদা ইউজুয়ালি সেটে ঢুকলে একটু গুঞ্জনটা থেমে যায়, লোকজন একটু বুম্বাদা আছে। এই ক্ষেত্রে কুশলের মানে যখন সিনগুলো ছিল, বুম্বাদা এসে অনেকক্ষণ বসে আছে, কেউ বুঝতেও পারেনি। মানে বুম্বাদার সাধারণ হওয়াটাকে হি টুক ইট বিয়ন্ড দ্য স্ক্রিন, মানে হি অ্যাকচুয়ালি বিকেম অ্যান অর্ডিনারি ম্যান। সেখানে বুম্বাদার কোনো ব্যাগেজ, বুম্বাদার সাথে যারা আছেন, বুম্বাদার মানে সঙ্গে যারা কাজ করেন, তারা কেউ তারপর লাস্টের দিকে আসতো না। কুশল একা এসে চুপ করে একটা জায়গায় ধুম করে বসে থাকতো, তার মধ্যে লোকজন খিস্তি খাস্তা করছে, যেটা আনথিঙ্কেবল, যে বুম্বাদার সেটে আছে, লোকজন ওদিকে গালাগালি দিচ্ছে, এই করছে, সব হঠাৎ এই বুম্বাদা কেউ একটা দেখে লক্ষ্য করেছে দূরে কোথাও, মানে চুপ করে বসে আছে, কোথাও কাউ কিছু বলেও নি। আর বুম্বাদা দ্যাট ইজ হাউ ইউজ টু প্রিপেয়ার ফর কুশল। একটা সাধারণ মানুষ, মানে একটা মানুষ সাধারণ ভিজুয়ালি, প্রেজেন্স ওয়াইজ, ফিজিক্যালি কিরকম ভাবে হয়ে যেতে পারে, সেটা কুশল ইজ আ হিউজ এক্সাম্পল। তুমি বারবার কুশল বলছো, আমার তো মানে কুশল হাজরা চরিত্রটার নাম, হ্যাঁ, এটাও কি সত্যিই? মানে আমরা জানি যে মুকুলের চরিত্রের অভিনেতা ছিল কুশল, ডক্টর হাজরা ওই সোনার কেল্লা, মানে এটাও কি একটা ট্রিবিউট? একটা ছোট্ট ট্রিবিউট। কারণ জাতিস্বর কথাটার সাথে আমার প্রথম পরিচয় ছোটবেলা ওই সোনার কেল্লা পড়ে, প্রথম জাতিস্বর কথা এবং প্যারাসাইকোলজি এই জিনিসগুলোর সাথে প্রথম পরিচয় তো সোনার কেল্লার থ্রু দিয়ে। সো ইটস কাইন্ড অফ এ ট্রিবিউট, একটা ছোট্ট ট্রিবিউট। এবং সেটা ওই একটু মানে একটু ইন্টারেস্টিং করে তোলা ব্যাপারটাকে, একটা লেয়ার দেয়া আর কি ব্যাপারটাকে। কোন চরিত্রটা তোমায় আরো বেশি চ্যালেঞ্জের মুখে ফেললো? মানে কোনটা বেশি চ্যালেঞ্জিং, কুশল হাজরা নাকি অ্যান্টনি ফিরিঙ্গি? যেখানে একটা এখন বলবো না, এটা আমি চাই যেরকম ওপেনিং শো বা নেক্সট ডে যেদিন তুই সময় পাবি দেখে আমায় বলবি কোনটা। আচ্ছা, কিন্তু ওই মানে আমাকে দুটোই খুব চ্যালেঞ্জিং, দুটোই খুব ইম্পর্টেন্ট। আমি চ্যালেঞ্জিং কথাটাই খুব একটা বিশ্বাস করি, বাট কারণ সব চরিত্রই আমাদের কাছে চ্যালেঞ্জিং। কিন্তু একটা হচ্ছে কি, অ্যান্টনি একদিকে একটা ভার, অ্যান্টনিটা চ্যালেঞ্জের থেকে বড় ভার। এবং আমার কথা মনে হয় যে মানে সেটা সত্যি, আমি সেদিন বলছিলাম হিসেব করে, যে একটা মানুষের অ্যান্টনির জীবনী নয়, এটা তবে হলো অ্যান্টনি ফিরিঙ্গি করা এবং লালন ফকির করা, এটা সত্যি আমার কাছে ব্লেসিং। মানে গানের জগতের এই দুটো আইকনিক, মানে বাংলার এর চেয়ে বড়, সেটা খারাপ করি ভালো করি যাই করি আমি করেছি, এটা আমার কাছে একটা ব্লেসিং। আর কুশলটা চরিত্রটাও যেরকম, মানে আমার মনে হয় আমি কুশলটাকে একটা অন্য রকম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সেটা আমার কাছে খুব কঠিন ছিল। আইডল সৃজিত যদি আমাকে আরো 3 মাস টাইম দিতে পারতাম, আর একটু কিছু করতাম, যেটা পারলো না, কারণ স্বাভাবিক আমাদের বাংলা ছবির অতটা গ্যাপ দেওয়া যায় না। তাও ও আমাকে শুটিং শুরু করে অ্যান্টনি শেষ করে ও এমন শিডিউল সাজিয়েছিল যাতে আমি প্রায় 3 থেকে 4 সপ্তাহটা গ্যাপ পাই।
এবং পাঁজরা বার যেখানে করেছিল আমি কিন্তু মানে শার্ট আমি খুলে এটা দেখিয়েছে ঘটনা যে যে পাঁজরা মানে- বেরিয়েছে না, এখানেও এত রোগা হয়েছিল 6 কিলো কমিয়েছিল বোধহয় ওই সময়টা এবং 3 থেকে 4 সপ্তাহ 6 কিলো মানে তারপর আমার মাথা ঘোরেনি, শুটিং করেছি, মানে যে কারণে যিশুর চোখে জলটা এসেছিল, মানে সব মিলিয়ে আমি একটা চেহারা করে একটা অভিনয়, ওইটাতে না অনেক রকম মানে এটা অন্য অ্যাক্টরের একটা কি বলবো খুব লোভনীয় একটা চরিত্র বলা যেতে পারে। আমি চেষ্টা করেছি অন্যরকম কাজটা করার, এবং সাধারণত আমরা এরকম ধরনের চরিত্র চট করে পাই না, এটুকু বলতে পারি। খুব ইন্টারেস্টিং, খুবই খুবই অন্যরকম একরকম একটা চরিত্র। যারা সেইভাবে প্রোমো ফলো করে না বা অতটা খবর রাখে না, সাধারণ দর্শক, তাদের একটা বড় অংশ কিন্তু আজকে এখন এবং আজকের দিনেও এটা মনে করছে যে এটা অ্যান্টনি ফিরিঙ্গির একটা রিমেক। সেটা কি সেটা মনে করুক, সেটা অটোগ্রাফের সময় অনেকে মনে করেছিল নায়কের রিমেক ইত্যাদি ইত্যাদি। না, অ্যান্টনি ফিরিঙ্গি রিমেক করাটা প্রযোজ্য এই জন্য না, কারণ অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে রক্ত মাংসের মানুষ। সো ভগৎ সিং বা মহাত্মা গান্ধীকে নিয়ে যদি 5টা আর 11টা ছবি হয়, তাহলে একটা আরেকটা রিমেক তো নয়, কারণ প্রত্যেকটাই তো একটা রক্ত মাংস মানুষের একটা জীবনী, সেই জীবনের নানান অংশ, মানে সেটা হয়তো পুরো জীবনটা মানুষ তো এরা, মানে তার জীবনের কোনো একটা অংশ নিয়ে, কোনো একটা অধ্যায় নিয়ে বা পুরো জীবনটা নিয়ে। সো অবভিয়াসলি সেটা একটা আরেকটা রিমেক হতে পারে না, কিন্তু ইন এনি কেস মানে ছবিটা দেখলে বুঝতে পারবে যে ইটস নোওয়্যার ক্লোজ টু বিং আ রিমেক অফ অ্যান্টনি ফিরিঙ্গি। এটা সম্পূর্ণ একটা 2013 সালের একটা গল্প, এবং তার মধ্যে একটা সাবটেক্সট বা একটা লেয়ার হিসেবে বা একটা রেফারেন্স হিসেবে অ্যান্টনি আসছে, বাট ইটস অল অ্যাবাউট যিশু, মানে রোহিত অ্যান্ড কুশল অ্যান্ড মহামায়া, এই 3 জন মুখ্য চরিত্র। আর পারফরমেন্সের দিক দিয়ে আমি খুব অনেস্টলি বলতে পারি, মানে আমার এর আগে অবধি, জাতিস্বরের আগে অবধি বুম্বাদার আমার কাছে সবচেয়ে প্রিয় পারফরমেন্স ছিল দোসর। জাতিস্বর দেখার পর অবজেক্টিভলি আমার মনে হয় দিস ইজ বুম্বাদাস বেস্ট এভার পারফরমেন্স ইন আ ফুল লেন্থ বেঙ্গলি ফিচার ফিল্ম। মানে এবং আই সে দ্যাট উইথ টোটাল অবজেক্টিভিটি, এবং মানে এটা অন্য কারোর ছবি, নিজের ছবি নয় মনে করে দেখে, এবং এই ব্যাপারে আমি সার্টেন, মানে এই রেঞ্জ, যে রেঞ্জটা একটা অভিনেতার রেঞ্জ যেটা বুম্বাদা দেখিয়েছেন জাতিস্বরে, ইট ইজ আনথিঙ্কেবল, ইট ইজ জাস্ট আনথিঙ্কেবল। মানে তুমি একমত হবে যত চরিত্রে আজ অব্দি অভিনয় করেছো তার পাশাপাশি? আমি না এটা কি করে বলবো বলতো, এটা বুম্বাদার পক্ষে বলা পুরো বিষয় আমার কাছে সব চরিত্রগুলো খুব ভালো, মানে আমি যখন যেটা করেছি মন দিয়ে করেছি, আমার কাছে কতটা কঠিন, মানে আমি বলছি যে আজকে অ্যান্টনি যাই করি, আমরা তো উত্তম জরুর অ্যান্টনির মানুষ ভুলিনি, তার মধ্যে অল্প করেছেন কিন্তু আমার বাবা করেছেন, মানে সেটা হয় না জ্যাঠা করেছে, বাবা করেছে, মানে আমার একটা কত বড় চাপ, সেটা একটা চাপ, তার মধ্যে কুশলের মধ্যে একটা অদ্ভুত কমপ্লিকেটেড একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছে আমায়। সো আমার খুব মজা লেগেছে, আমার এই কাজগুলো করতে খুব মজা লাগে, আমি খুব এনজয় করি, কিন্তু থাকে না মাঝখানে আমার 2 মাস কাজ থাকে না, আমি কোনো কাজ করি না, কিন্তু আমি ওই চরিত্রটা নিয়ে বসে থাকি, না কি করা যায় কি করা যায় কি করা যায়, ভেবে ভেবে ওদেরকে বলি এটা করি এটা করি এটা করি। কিন্তু হ্যাঁ, মানে ওই একটা ছবিতে এরকম কাজ পাওয়াটাও খুব কঠিন। আমার প্রাণ দিয়ে কাজ করেছি এটুকু বলা যায়। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি বলতে চাই, মানে যেরকম হেমলক নিয়ে বললাম, সেটা এই জন্যই আমি বলতে চাই যে ওই তুই আছিস বলেই বলতে চাই যে আমি ছবিটা ডাবিং এর পরে ওকে বললাম, মানে এইখানেই আমার মনে হয় যে মানুষের এই যে প্রশ্নগুলো বেরিয়ে আসবে, মানে কেন আমরা দুজন, একজন অ্যাক্টরের সব থেকে বেশি লোভ থাকে কিছু কিছু জিনিসের উপর, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, লোভ থাকে যে সবটাই আমি করব, কতটা স্ক্রিনে আমি থাকবো, স্বাভাবিক, আমারও ছিল একসময়, আমারও থাকে। কিন্তু আমি ছবিটা ডাবিং টাবিং শেষ করার পরে, 2টো চরিত্রের করার পর আমার হঠাৎ মনে হয়েছিল যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে ছবিগুলো করছি বা যে ধরনের কাজ আমরা দেখাতে চাইছি লোকজনদেরকে, সেখানে সব কিছুটা আলাদা হলেও কি ভয়েসগুলো সব এক থাকে? তা আমি ওকে ডেকে বললাম যে কেন একটু, অ্যান্টনি তো এমনি বেসিক্যালি অনেকটাই গান, আমি বললাম যে কুশলের প্রচুর কথা, মানে একটা থেকে আমরা ট্রাই করবো অন্য কাউকে, মানে বিশেষ করে যে গেয়েছেন যারা, এই যে ওর সাথে ও বললো যে বুম্বাদার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা, ওটা দেখা যাবে, ওটা যদি আমার ভাগ্যে থাকে হবে ওটা, কিন্তু যদি সিনেম্যাটিক জায়গা থেকে ভাবি যে একটা লোক আজকের দিনে দাঁড়িয়ে, এটা পৃথিবীর কোনো অভিনেতা করবে না। হ্যাঁ, এটা আমি বলছি, এটা পৃথিবীর কেউ বলবে না, এটা কিন্তু ওর মাথায় ছিল, আমি ওকে বলেছি। এটা না, এটা আমার মাথায় ছিল না তা নয়, আমার মাথায় ছিল, কিন্তু আমি ভয় এটা বলতে পারি, কিন্তু আমি ডাবিং শেষ করে বলেছি পুরোটা শেষ, মানে আমি এই জন্য ভয় বলতে পারিনি, কারণ একটা মানুষ এত খেটে এত ভালোভাবে 2টো চরিত্র করেছে, আমি তাকে মানে যে স্ক্রিপ্টের সিনেম্যাটিক লজিক অনুযায়ী যদি
মানে আমি তাকে বলি যে বুম্বাদা স্ক্রিপ্ট অনুযায়ী লজিক অনুযায়ী দুটো জন্মের গলা আমার মনে হয় আলাদা হলে বেটার, সেটা আই ডিডন্ট হ্যাভ দ্য হার্ট টু টেল হিম। এক্স্যাক্টলি, কারণ তুমি একজন অভিনেতার তার সম্পদ কেড়ে নিচ্ছি সম্ভাবনা। আমি খুব একটা নট মানে সেখানে আমার একটা একটু ঋতুদার সঙ্গে একটু দেয়ার ইজ আ ডিফারেন্স ইন ওপিনিয়ন। আমি ওই ডাবিং অন্য কাউকে দিয়ে ডাব করানোটা খুব স্বচ্ছন্দ নই, কারণ আমি বেসিক্যালি থিয়েটারের লোক, তো আই ডোন্ট লাইক টু সেপারেট দ্য ভয়েস ফ্রম দ্য অ্যাক্টর। আই থিঙ্ক অ্যাক্টর ইজ অ্যান ইন্টিগ্রেটেড সোল। সো সেখানে আই ডিডন্ট হ্যাভ দ্য হার্ট টু টেল হিম, বাট হিয়ার কামস দিস ম্যান হু ইজ প্রবাবলি গিভেন দ্য বেস্ট লাইফটাইম পারফরমেন্স ইন, and he says that তো অন্য কাউকে দিয়ে ডাব করা, and I was like, I mean you don't, মানে আমি জানি না এটা আর কে করবে, মানে সত্যি জানি না এটা আর কোন অভিনেতা। পরের আর 5টা ছবির সিদ্ধান্ত নিয়ে নিল সেই মুহূর্তে। একটা তো আর নেবে না আমাকে, অন্য দিনের ছবি করছে, একটা তো নেবে না আমাকে। না, তারপর অন্য কাউকে দিয়ে ডাব করানো হলো। হ্যাঁ, শ্রীকান্ত আছে। হ্যাঁ, আমার গলাটা তো শ্রীকান্তের, কারণ আমার মনে হয় আমার না অ্যান্টনি। আচ্ছা, আমার মনে হয় অনেক মাস আগে কবির সুমনে সম্পূর্ণ অন্য প্রসঙ্গে বলছে যে প্রসেনজিৎ বাবু হলে খুব ভালো হয়, কিন্তু হলে গানগুলো ওনাকেই গাইতে হবে, এরকম একটা স্টেটমেন্ট। সো এই লজিকটা যে যেহেতু অ্যান্টনির প্রধানত গান, মানে অ্যান্টনি চরিত্রে মেইনলি গান, সেখানে ওই গানের গলাই যদি সেই গলাতেই একটা মানুষ কথা বলে, ইট বিকামস মাচ মোর ন্যাচারাল। যেটা আমার মানে লালনের কয়েকটা জায়গা আমার মনে হয় যে যদি আরেকটু ওই মানে যিনি গাইছেন লালনের গানগুলো, তার গলাটাকে গ্রাফিক্যালি ইকুয়ালাইজ করে আরেকটু বুম্বাদার গলার কাছাকাছি আনা যেত টেকনিক্যালি, তাহলে আরো জমে যেত। বিকজ একটা সাসপেনশন অফ ডিসবিলিফ আমরা 50 বছরের আমাদের ট্র্যাডিশন আছে। আমরা দেখছি যে রাজেশ খান্না কথা বলছেন, গান গাইছেন কিশোর কুমার, সেটা আছে। বাট ইভেন দেন, যেহেতু আমরা এখন যেটা বললেন বুম্বাদা, এখন উই আর ট্রাইং টু মেক মুভিজ হুইচ আর মেকিং ইট কাম ক্লোজ এন্ড ক্লোজ টু রিয়েলিজম। জিনিসটা আছে যে মানে প্রায় কথা বলতে, মানে আমি তো এতেও ছিল, লালনও ছিল, এখানেও তাই, মানে কথা বলতে বলতে ব্রেকিং ইনটু আ সং। সেখানে আবার পুরো ডাবিং শেষ করে ওকে বললাম তুই এবার ট্রাই কর, আমার মনে হয় এটা বেটার লাগবে। মানে এটার জন্য এই মানে আমি বলতে চাইছি যে এইটাই কিন্তু মানে আই থিঙ্ক মানে আমার কাছে এখন আমি যে ধরনের কাজ করি, আমার কাছে প্রাধান্যটা থাকে ছবিটা। মানে আমি আই কান্ট বি এ পার্ট অফ দ্য ফিল্ম, আমি জাস্ট শুধু প্রসেনজিৎটাকে ভাবি, তাহলে হয়তো আমি এটা বলতাম। ফার্স্ট যেটা আমাকে রিঅ্যাক্ট করেছিল ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কি হবে, আমি বললাম আমরা নিশ্চয়ই চাইবো, আমি চাই নিশ্চয়ই, এরকম কেউ বলবো না ন্যাশনাল অ্যাওয়ার্ড চাই না, কিন্তু ওটা যেমন ভাগ্যে থাকে হবে রে। কিন্তু এইটা আমার মনে হচ্ছে বেটার তুই একবার ট্রাই করে দেখ। তোমরা নাকি লালন ফকিরের চরিত্রে গৌতম ঘোষকে ভেবেছিলে? হ্যাঁ, খুব মজা হতো, খুব মজা হতো। বাইরে না কোথায় ছিল, গৌতম রাজি হয়েছেন কিন্তু বাইরে চলে গেছেন বলে ডেট ইভেন্চুয়ালি করা যায়নি। কিন্তু যে মানুষটা করেছে লালন, সেও আমাকে কিন্তু তৈরি করেছিল লালনের সময়। হ্যাঁ, ও খুব ভালো, কিন্তু আমাকে প্রচুর মানে প্রায় 7 দিনে কালিকা 3-4 দিন ধরে আমার বাড়িতে থাকতো, গান দিয়েছে, গান শিখিয়েছে, প্রচুর কিছু করেছে, প্রচুর কালিকা, অনেক কিছু করেছে। একটা জিনিস বলো যে আর ইউ রিয়েলি ইন আ হারি? মানে আমার মনে আছে অটোগ্রাফের পর তুমি একটা ইন্টারভিউতে বলেছিলে যে সময় খুব কম, আরো দ্রুত কাজ করতে হবে। এই বুম্বাদা খানিকক্ষণ আগে বলছিল যে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে অত সময় পাই না। সেটা কি শুধুমাত্র বাণিজ্যিক কারণে যে একজন ডিরেক্টরকে অন্তত 2-3টে মুভি বছরে বানাতে হবে, নাকি? আমি বলছি না যে তার জন্য তুমি কোয়ালিটি কম্প্রোমাইজ করছো, সেইটা তোমার বিরুদ্ধে আমার অভিযোগ হতে পারে না। আমার প্রশ্নটা যে এই ধরো, মানে আমি একজন অভিনেতার দিয়ে, সলমান খান 2013-তে কোনো ছবিই করলো না, আমি বলছি যে বছরে একটা, বা ডিরেক্টরের ক্ষেত্রেও যদি এইরকম তুমি কাজের মানে একটা ছবি সেটা নিয়ে চর্চা, কথা বললাম প্লিজ, এটা বলার আগে উত্তরটা হতে পারে। সালমানের কথা বলে আমাকে সালমানের 10% দেন, আমি 3 বছর ছবি সালমানের 10% দে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই জাতিস্বর আমি যদি বিদেশি অ্যাক্টরদের মধ্যে পুরোটা খুলে না দেখাতে পারতাম যে আমার রিপ বেরিয়ে গেছে, আমার নাম নয়, আমি ওকে বলতাম 2 বছর ওয়েট কর, আমি তো ওর ছবিটা করবো না। সেটা তো অভিনেতার কথা, পরিচালকদেরও আরে সবই তো একটা কমার্স তো কাজ করে, প্রত্যেকটা এন্ড অফ দ্য ডে কমার্সের জায়গাটা আছে, বাট এট দ্য সেম টাইম এটাও আছে সুমন যে আমার না আর আজকাল কিছু অন্য আর কিছু করতে ভালো লাগে। মানে আমি এই শরীর খারাপের জন্য লাস্ট 25 দিন মতো আমার জীবনে সবচেয়ে খারাপ দিন, কারণ
আমি কিছু করতে পারিনি। আমি যে বাড়িতে বসেছিলাম, চার দেয়ালের মাঝখানে বই পড়ছি, টিভি দেখছি, ঠিক আছে। যে কাজই বা কেন করবে? প্রেম করবে, ছবি করবে? না তাহলে কাজ 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 কেন? না, মানে এই শুটিং বা সিনেমা করা বা গল্প বলার তাগিদটা এখন ওটা একটা পাগলামির জায়গায় পৌঁছে গেছে। এবং আমি মানে সত্যি ডিপ্রেসড হয়ে যাই যখন একটা ছবি শেষ হয়ে যায়। তখন মনে হয় যে ইস, আবার নেক্সট ছবিটা কি করবো, নেক্সট গল্পটা কখন বলতে পারবো, নেক্সট কবে স্ক্রিপ্ট রিডিং সেশনটা হবে, নেক্সট কবে আর্ট ডিরেকশনের মিটিংটা হবে, নেক্সট কবে মিউজিক সেটিং গুলো শুরু হবে, নেক্সট কবে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বসে একদম রক্তারক্তি একটা হবে, একটা চিৎকার চেঁচামেচি, একটা এই না এই চরিত্র সেই, আমার অ্যাসিস্ট্যান্টদের সাথে নেক্সট আবার কবে রেকিতে যাব, নতুন নতুন জায়গা ডিসকভার করব, বোলপুর থেকে শুরু করে মিশর অব্দি। সো এই 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 প্রসেসটা আমাকে আমার পার্টি ভাল লাগে না, আমার শুধু শুটিং করতে ভাল লাগে, আমার শুধু ছবি বানাতে ভাল লাগে। সো সেটা করার ব্যাপারটা মানে পাগলামির জায়গাটা এখন চলে এসছে বলে আমি মানে মানে করে যেতে চাই, সেটা একটা। আর সেকেন্ড কারণ যেটা, আমি আর বুম্বাদা তখন মিশরে কাজ করছি, তখন খবর এলো ঋতুদার। আমরা গেলাম ছুটে, গিয়ে দেখলাম ঋতুদা শুয়ে আছেন, মুখে একটা অদ্ভুত প্রশান্ত হাসি। এবং তারপরের 17 ঘন্টা আমি ঋতুদার পাশেই ছিলাম, মানে যেখানেই ফাইনাল শিরিডি শ্মশানে শেষ হলো। ঋতুদাকে দেখে আমার একটা জিনিস খুব মনে হলো যে আমরা খুব নশ্বর সময়, এবং আমাদের হাতের সময় খুব কম আমাদের মধ্যে। কারণ আমি ঋতুদার তার 7 দিন আগেও আমি কথা বলেছি, ঋতুদার এত প্ল্যান্স ছিল, এত প্ল্যান্স। আমার বলছে মহাভারত করব, মহাভারত, উড ইউ লাইক টু কো রাইট মহাভারত উইথ মি, কি করছিস তুই, চল। ডাজন করার কথা ছিল ঋতুদার, চতুষ্কোণ করার কথা ছিল। আচ্ছা এই উইকটা আনাতে হবে, এইটা করতে হবে। আচ্ছা শোন, আমি ঠাকুর বাড়ির গল্পটা কিন্তু আরেকবার করছি, আমি এখন ক্লাসেস করছি, আমি একজনের কাছে গিয়ে পড়াশোনা করছি। সো আ পারসন হু ইজ সো ফুল অফ প্ল্যান্স অ্যান্ড স্টোরিজ উইচ আর মানে মানে ভেতরে ফুটছে, ভলকানের মধ্যে যেমনি লাভা ফোটে, ঋতুপর্ণ ঘোষের মধ্যে তখনও অনেক গল্প ফুটছিল বেরোনোর জন্য। দুর্গ রহস্যটা কি করে করবো, বলতো ব্যোমকেশ, তোর তো একটা থ্রিলারের নাক আছে, ব্যোমকেশ দুর্গ রহস্যটা কিভাবে কি করা যায় বলতো, কোথায় লোকেশন কি, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। সো a person at peak of his acting suddenly he's not there. আর সেইটা দেখার পর না আমার মনে হলো যে এটা তো আমার সাথেও হতে পারে। সাডেনলি ওয়ান ডে আই এম নট দেয়ার। তখন এই যে আমার না বলা গল্পগুলো, সেই গল্পগুলো আমি কখন বলবো? তো তার চেয়ে এখন বলে দিই না বাবা। এখন প্রডিউসাররা ঠিক আছে, মানে বললে প্রডিউসাররা যে হ্যাঁ আমরা আপনার ছবি করব। এটা আমি আউট অফ ক্যামেরা তোমার সঙ্গে বসবো এটা নিয়ে। ডিপ্রেশন আর মৃত্যু চিন্তা থেকে এখন ইউ অল হ্যাভ লং টাইম টু ডু লট অফ থিংস। এটা নিয়ে পরে কথা হবে। এটাও ও এই জিনিসটা একটা সময় তুমি বলছো যে ও ক্লাস আজকে দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, সাকসেস না সাকসেস সবটাকে না ওই প্রত্যেক দিনে হজম করতে করতে এই মানুষটার সঙ্গে যখন তুই 2 বছর পর ইন্টারভিউ নেবি, হি ইজ টকিং সামথিং এলস। এটা ওই না, মানে দিস ইজ রিয়ালিটি, মানে আমরা এই জগৎটাতেই বাস করি। মানে তুমি এক কথা বলছো 20 বছর আগে আমার ভাবনা আর আজকের ভাবনাটার মধ্যে অনেকটা পার্থক্য। কারণ এটা না যে সাকসেস নয়, ঠিক আমাদের কাজটাই শেখায়, মানে আমাদেরকেও শেখাবে। কিন্তু এই ইনসিকিউরিটিটা বুম্বাদা সত্যি কি যায়, মানে তোমার কি মনে হয় না অ্যাজ অ্যান অ্যাক্টর, তোমার কি এই ভয়টা করে না যে এই যে চরিত্রটা এসছে এখন এটা তাড়াতাড়ি করি, বিকজ কে জানে কালকে আমি হয়তো পড়ে গেলাম, আমার পা ভেঙে গেল, বা আমার কিছু একটা অসুবিধা হলো, আমি চরিত্রটা করতে পারলাম না, চরিত্রটা অন্য কেউ করে দিল। আমার কাছে যদি ভালো চরিত্র আসে আমি চেষ্টা করবো চরিত্রটা যাতে হোক বা আমি করতে পারি এবং আমার সময়ের মতন শেষ করতে পারি, সেটাই করব। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার মতন কোনো টাইম ফ্রেম বাঁধবো। মানে কেন সেটা টাইম ফ্রেমটা এই জন্যই বাঁধবো না যে ওই সিনেমার নিজের একটা সময় আছে, তার অনেকগুলো ফ্যাক্টরস আছে, সেটা নিয়েই চলতে হবে। এটাকে আমরা যদি পুশও করি তাতে হবে কি আমার মানসিক কষ্টটা বাড়বে, কিন্তু হয়তো হয়ে উঠবে না। মানে বোম্বাদা বলছে যে তুমি এখন ক্লাস 4 এ পড়ো, বয়সের দোষ, 9 এ উঠলে সেরে যাবে। না 10 এ হলে তো পুরো সেরে যাবে। ইনসিকিউরিটিটা নিয়ে আরেকটা না ওই কথাটা আমি আজকে বলিনি, খুব ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল, যে এই ইনসিকিউরিটি গল্প বলা ইনসিকিউরিটি হলো দিস ইজ নট অনলি অ্যাবাউট যে এই গল্পটা বলতে চাই প্রোডিউসার পাবো তো, সেইটা হয়তো এই মুহূর্তে আমার ওই ইনসিকিউরিটি প্লে করে না, ওই সমস্ত নেই ওর। আরেকটা এটাও নেই যে গল্প চুরি হয়ে যাবে না তো। গল্প এইখানে আমি বলতে যে গল্প চুরি হবে না, যেটা হবে আমি একটা রিমার্কেবলি অরিজিনাল চিন্তা আমার মাথায় এলো। হঠাৎ চিন্তাটা আমি আমার 2 বন্ধুকে বললাম, আমার এক বন্ধু বললো এ কি
এটা তো আমার মনে আছে, আমি 1980 সালে গ্রিনল্যান্ডের একজন ধারাবাহিক নভেলিস্টের কোন গ্রিনল্যান্ডের পূজা সংখ্যায় পড়েছিলাম ঠিক এরকম গল্পটা। এবার আমি তার সম্বন্ধে জানিও না কিছু, এবার যে মুহূর্তে আমি জানি না আমি আর এই ছবিটা তো করতে পারবো না, কারণ যে মুহূর্তে আমি করব, যারা আমাকে খুব ভালোবাসেন, যারা আমার হিতাকাঙ্ক্ষী, যারা খুব কাছের মানুষ, তারা ওই যেটা প্রত্যেক ছবির আগে করে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দে কান্ট সিনেমাটিক্যালি অ্যাটাক মি, তারা সিনেমার দিক দিয়ে আমি অ্যাটাক করতে পারে না, পার্সোনাল জায়গায় গিয়ে প্লেজারিজম ইত্যাদি ইত্যাদি করে অ্যাটাক করে, মানে তারা ঠিক পার করবেই খুঁজে। আর ইন্টারনেটের যুগে খুঁজে আরে এটা তো ওই গ্রিনল্যান্ডের গল্পটা। তো এইবার এই ভয়টা আমার কন্টিনিউয়াসলি প্লেগ করে। আমি কেন হেমলক মিশরের আগে করলাম, বিকজ হেমলক আমার মাথায় এই আইডিয়াটা এলো যে একটা সুইসাইড ট্রেনিং স্কুল, এটা দারুণ চিন্তা, এটা তাড়াতাড়ি করে ফেলতে হবে বিফোর এনিওয়ান এলস থিংকস অফ ইট। মানে ধরো শব্দ, আমার কৌশিক দা নিজে বলেছিল যে শব্দ ঠিক আগে সাউন্ড ট্র্যাক বলে একটা কি সিনেমা হয়েছিল হিন্দিতে, ইটস অ্যাবাউট লাইফ অফ আ ডিজে, যে ওই আওয়াজটার জন্য আস্তে আস্তে কালা হয়ে যায়। সো একজন প্রডিউসার কৌশিক দাকে রিফিউজ করেছিল, বলছে যে মজা, এটা তো সাউন্ড ট্র্যাক, শব্দের গল্প তো সাউন্ড ট্র্যাক। এবার কৌশিক দা আমায় বলছে তুই ভাব, আমি একটা ভেবেচিন্তে একটা অরিজিনাল চিন্তা মাথায় এলো, আমি একজনকে সেটাকে প্রেজেন্ট করলাম, সে বলছে সেটা নাকি কে একটা কি ভেবেছে সেটা। তো এই যে কন্টিনিউয়াস ইনসিকিউরিটি, যে আমি, বিকজ সবার নিজস্ব ইউএসপি থাকে, আমার পার্সোনাল মতে আমার ইউএসপি হলো আমার অরিজিনালিটি। আমি যে প্লট পয়েন্টস গুলো বা যে ভাবে একটা গল্প ভাবি, সেটার অরিজিনালিটিটাই আমার ইউএসপি। বা সেই অরিজিনালিটিটা আজকে ইন্টারনেটের যুগে ইট ইজ বিং অ্যাটাকড, কারণ অবভিয়াসলি পৃথিবীতে বসে 100টা লোক একসাথে অনেক কিছু ভাবছে, তার মধ্যে দুটো চিন্তা যদি এক সময় ভাবছে, এবার সেই দুটো যদি বাই চান্স মিলে যায়, তাহলে তোমার একটা গল্প গেল, তোমার একটা কনসেপ্ট গেল। তো এরকম আমার যে কত কনসেপ্ট গেছে, কত সিনেমা হয়ে আমি করতে পারিনি, বিকজ আমার বলছে না না এরকম একটা ছোট গল্প আছে, যে কার ছোট গল্প বলতো, সেই ছোট গল্পটা আমি পড়েছি, পড়ে দেখেছি, যখন দেখেছি যে মিল আছে, আমি ওই স্ক্রিপ্টটা তুলে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়েছি। এবং সেই সব ক্ষেত্রে তখন ইউ ফিল ইটস লাইক অ্যান অ্যাবর্শন। তুমি একটা সন্তানের জন্ম দিলে, তোমার একটা মিসক্যারেজ হলো, ওই যন্ত্রণাটা খুব খুব পেইনফুল। তোর এখানে বসে আমি আজকে একটা জিনিস ডিসাইড করলাম, আমি চেষ্টা করব পরের বছরে একটা ম্যাগাজিন বার করতে। সেই ম্যাগাজিনে যে সব নতুন প্রজন্মের ডিরেক্টর আছে, যারা প্রচুর ফেসবুকে থাকে, তাদের বলবো তোদের মাথার মধ্যে যে গল্পটা আসছে সেটা এখানে দিয়ে দে, আমি ছাপিয়ে দেবো। তাহলে এদের মধ্যে অনেক এই মানে প্র্যাকটিক্যাল এটা করা দরকার, কারণ আমি জানি এরা অনেক ভাবে, মানে ও বলে না এরকম আমাদের এরকম ভাবে প্রবলেম সলভ করতে হবে, কিন্তু তাই জন্য যেটা বুম্বাদা বললেন এক্স্যাক্টলি আমি করি, আমি লিখে প্রথম নিজেকে মেল করি, যাতে জিমেলে টাইম স্ট্যাম্পটা থাকে, এবং এইভাবে আমি অনেক কন্ট্রোভার্সির জবাব দিতে পেরেছি। লাকিলি আমার জিমেলে স্ট্যাম্প ছিল। হ্যাঁ, সেটা তুমি জানো ভালো করে। না, আমি একটা অন্য কথা ভাবছিলাম, সেটা হচ্ছে একটু আগে সৃজিত কাছের মানুষ বলে দর্শকরা দেখতে পাননি, এরকম হাতের আড়ালে যে হাসিটা দিল, সেটা অভিনেতা সৃজিত কিন্তু অভিনেতা প্রসেনজিতের সঙ্গে টক্কর দিতে পারে। ওকে শুধু ডিরেক্টর হিসেবে তুমি ছেড়ো না, যে কোনো কম্পিটিটর হতে পারে। কাছের মানুষ বলে যে হাসিটা দিল না একটা দিকে, অসাধারণ। আমি তো শিখি ওদের থেকে। শুটিং এর সময় শ্মশানে, শোভাবাজারে ওখানে কিছু ভূতের কাণ্ড কারখানা হয়েছিল। সেটা মানে ভয়ঙ্কর, যেটা মানে ভয়ঙ্কর, ওনারা সামটাইমস ইউ ফিল আ প্রেজেন্স, একটা তুমি প্রেজেন্স ফিল করো। আর যেটা হয়েছিল শোভাবাজার রাজবাড়িতে, অ্যাকচুয়ালি অ্যান্টনি ভোলার ফাইট হতো, রাম বসু ভোলার ফাইট হতো, রাম বসু অ্যান্টনি ফাইট হতো। তো সেখানে আমি যখন শুট করছি, আমার অনেক সময় মনে হয়েছে যে আমরা ওখানে একা নেই, এবং আমি কিভাবে আমি তোমাকে বলতে পারবো না, হয়তো উপরের লাইন দিয়ে অনেকগুলো মশাল জ্বালালাম, শুটিং শুরু হবে, সবগুলো একসাথে নিভে গেল।
এদিকে আমি অনেকগুলো মোমবাতি লাগালাম, সেগুলো সব একসাথে নিভে গেল। এরকম টুকটাক কিছু ঘটনা হচ্ছে, ওখান দিকে কি একটা সরে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। মোদ্দা কথা, when we were shooting there না, we felt that we were being watched. মেবি আমাদের পূর্বপুরুষরা, মেবি আমরা জাতিস্বর, জানি না, আমি জন্মান্তরে বিশ্বাস করি। এবং আমার মনে হয় হয়তো আগের জন্মের আমাদেরই কেউ বা যারা ওখানে ছিলেন, হয়তো কে জানে, হয়তো অ্যাকচুয়াল অ্যান্টনি ফিরিঙ্গের অ্যাকচুয়াল ভোলা ভয়রা বসে বুম্বাদার খরাজদার অভিনয় দেখে ভাবছেন যে আরে এটা তো আমাদের মতো হচ্ছে ব্যাপারটা। মানে সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব গা ছমছমে একটা ব্যাপার হয়েছিল। এবং শ্মশানে যেই শ্যুটটা আমরা করেছি সেটাও ভয়ঙ্কর গা ছমছমে, কারণ ওটা অ্যাকচুয়াল শ্মশান, মানে ওখানে অ্যাকচুয়াল অপারেটিভ শ্মশান আর কি। তো সেখানে রাত্রি শ্যুট করছি, অ্যান্টনি সেখানে গাঁজা খাচ্ছেন, সেখানে নেশা করছেন, এবং কাপালিকরা বসে আছে, এবং 3টে চিতা আমরা তৈরি করেছি। ভয়ানক টাইপের একটা ব্যাপার, হ্যাঁ, খুব সারিয়াল ব্যাপার। তার মধ্যে একটু ধোঁয়া আসছে, বটের বিশাল একটা বট গাছ, তার মধ্যে হঠাৎ দূর থেকে একটা শেয়ালের ডাক, যেগুলো আমরা খুব আনএক্সপেক্টেড, যেটা হওয়ার কথা নয়। মানে সমীক হালদারের জেনারেটরের আওয়াজের মধ্যে হঠাৎ একটা শেয়ালের ডাক, and you suddenly feel একটা গায়ের মধ্যে দিয়ে একটা জাস্ট শিহরণ চলে যায়। কিংবা শ্মশানটা এই পারে, দূরে ওই পারে একটা আগুন জ্বলছে, যে আগুনটা আমরা জ্বালাইনি। এই ভূতের পরিবেশে এটা করে দেখতে পারতে, যে এই রইল শুটিং, আপনারা বসে কি দেখছেন, কাজ করুন বলে 5 মিনিট বসে গেলে যে কাজটা তুলে দিন। এটা অ্যাক্টিংটা হচ্ছে না, অ্যাক্টিংটা দেখে যান না। না, আমি ভাবছি অর্পিতার কি অবস্থা। তুমি তো বলো যে তুমি চরিত্রের মধ্যে ঢুকে যাও, যে কত মানুষের সঙ্গে সামান্য কয়েক মাসের ব্যবধানে ঘর করতে হয়। কখনো সে কাকাবাবু, আমার এখনো মনে আছে। এই বিশেষ করে আমি আবার এই অ্যান্টনি তো না, অ্যান্টনির পরে আমাদের কুশলের চরিত্রে আমি তো বলে প্রিপারেশনটা নিতে 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 ফাইনাল যেদিন আমি হয়ে গেলাম, সেই সময় আমার মনে আছে আমার ছেলে ছুটিতে ছিল কলকাতায়। তো আমি নিজে বুঝতে পারি যে দেখার পরে আমি অর্পিতাকে ফোন করলাম, SMS করলাম, BBM করলাম, যে আমি না খুব খারাপ লাগছে, মানে আমি কি এই অবস্থায়, ওর কথাটা বলে রেগে যাবে, আর মিশুক কি এটা নিতে পারবে? তো আমার উত্তর ইমিডিয়েট রয়েছে, তোমার ছেলে তো মানে অ্যাক্টরের ছেলে, ও নিয়ে নেবে, কারণ ও মোটামুটি তুমি যেভাবে বলে গেছো, বাড়িতে প্রিপারেশন নিয়েছো, ওর মাথায় আছে তুমি একটা ফিরবে আজকে একটা কিছু, কিন্তু আমি নিতে পারবো না। তো বেটা তুমি তো ওকে ছেলে বলে, তুমি বড় ওখানে শিখে যাও, তোমাকে আর ফিরতে হবে না, কারণ ওই কুচ্ছির চেহারা নিয়ে আমার পক্ষে আমার কষ্ট হবে দেখলে, তুমি এসো না। তো ওকে ভাবো প্রত্যেক বছর প্রায় 3-4 রকম ভাবে আমায় দেখে, মানে কখনো দেখে যে লোকটা মোটা হয়ে গেল, কখনো দেখে বিশাল চুল হয়ে গেল, প্র্যাকটিস করছে। হ্যাঁ, মানে আমি চারতলা ওঠানামা করতাম, 5-6 মাস আমার বাড়িতেও দেখেছি ওই একতারাটা এখনো তো আছে, ওটা নিয়ে থাকি, কখনো ক্রাচ নিয়ে থাকি, সারাক্ষণ ক্রাচ নিয়ে হাঁটছি। ক্রাচটা অবশ্য এখন একদম অভ্যেস হয়ে গেছে, মানে এখন ক্রাচটা নিয়ে আমি এমন নর্মালি হাঁটতে চলতে পারবো। সেই চতুষ্কোণে ঠিক কি হয়েছে বলো তো, সমস্যাটা কি হয়েছে? চতুষ্কোণের সমস্যা মানে আমি সিরিয়াসলি সেই মানে অঞ্জনদার প্রযোজকদের সঙ্গে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা নিয়ে রেমুনারেশন নিয়ে শুরু হয়েছিল, কিন্তু রেমুনারেশনের ব্যাপারটা সলভ হয়ে যাওয়ার পরেও নিশ্চয়ই কিছু কথা কাটাকাটি হয়েছে, যেটা ওনার ভাল লাগেনি, এবং উনি ওনার খারাপ লেগেছে, এবং তাই জন্য হি স্টেপড আউট। প্রবলেম হলো আমি সেটার মধ্যে বিশদে এই জন্য ঢুকতে পারি, কারণ সেই 2-3 দিন আমি নিজে প্রচন্ড অসুস্থ ছিলাম। সো ইভেন বিফোর অঞ্জনদা সেড দ্যাট হি ইজ নট ডুইং চতুষ্কোণ, আমি নিজেই চতুষ্কোণ 1 মাস পিছিয়ে দিয়েছিলাম, বিকজ ব্রঙ্কোস্কোপি যখন করা হলো, ডাক্তার বললেন যে মানে এটা অনেক কিছু কারণ হতে পারে, এই যে ব্লাড ভেসেলস রাপচার করেছে লেফট লাঙে, এর কারণ অনেক কিছু হতে পারে, এর কারণ টিবি হতে পারে, এর কারণ ক্যান্সার হতে পারে, এর কারণ ল্যারিঞ্জাইটিস হতে পারে। তো সেটা যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ তো কিছু বলা যাবে না। বিশেষ করে আমরা গিয়ে বুঝিয়েছিলাম ওকে, এই যে জেদ আমি গিয়ে শ্রীকান্ত গিয়ে আমরা বলেছিলাম যে বাবু আমি গিয়ে সবাই ডেট নিচ্ছি, যে কজনের ডেট সিনিয়ররা আছে কথা বলছি, তুই একটু 1 মাস পিছিয়ে দে, শরীরটা খারাপ হয়ে গেলে মাঝখানে আরো ক্ষতি হবে। সেটাই হলো, কিন্তু শুটিং এর 2 দিন আগে, এবং তার শুটিং এর জাস্ট আগে মানে 2 দিন আগে তখন আমি শুনছি অঞ্জনদার সাথে একটা প্রবলেম হচ্ছে, প্রযোজকদের সেটা শুনছি কাজ আছে, কিন্তু বিফোর ওইটা কিছু মানে ডিসিশন হলো অঞ্জনদা করবে কি করবেন না, আই ডিসাইডেড যে আমি মানে একটা তোমার ডাক্তার বলছে যে টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, ওটা মাথার মধ্যে তো একটু টেনশন তো থাকবেই, তার মধ্যে এমনিতেই এটা নিয়ে এইগুলো নিয়ে বেশি ভাবো, এই নিয়ে বেশি ভাবি, তার মধ্যে কাঁচা রক্ত বেরোচ্ছে মুখ থেকে 1 মাস ধরে, মানে একদম পুরো 50-60 দশকের যেমনি আমরা দেখে এসেছি
হ্যাঁ চেহারাটাও প্রায় সেরকম করে ফেলেছো। দুস্থ কবি, হ্যাঁ টিভি রক্ত বেরোচ্ছে, পুরো ব্যাপারটা খুব সিনেমাটিক্যালি হচ্ছে 1 মাস ধরে, ভেরি স্কেরি। সো আমি ঠিক আছে 1 মাস আমি এমনিতেই পেছোই, 1 মাস পেছলে ইনফ্যাক্ট আমি এমনিতেও হয়তো অঞ্জনদার ডেটস পেতাম না, কারণ অঞ্জনদার নিজের ছবির পোস্ট প্রোডাকশন হবে। সো 1 মাস পেছলাম, তারপর অঞ্জনদার খবরটা তো পড়লামই, তারপর শুনলাম যে এরকম হচ্ছে। তো তুমি নাকি বলছো অঞ্জনদা না করলে কিছু যায় আসে না? না, অঞ্জনদা না করলে যায় আসে না, মানে চতুষ্কোণ হবে, মানে অঞ্জনদা না করলে, অঞ্জনদা বলে না, মানে যে কেউ, মানে যদি আজকে আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে ক্যামেরাম্যান শুরু থেকে কাস্ট শুরু থেকে করে প্রযোজক, যে কেউ ব্যাক আউট করে, বলে যে আমি কোনো কারণে আমার আজকে একটু আমার পেট খারাপ, আমি চতুষ্কোণ করব না, কিংবা আমার একটু কান কটকট করছে, আমি চতুষ্কোণ করব না, আমার খারাপ লাগবে কিন্তু চতুষ্কোণ আটকাবে না, কারণ চতুষ্কোণ আমি করছি ডেফিনেটলি 3 বছরের একটা খুব পেট প্রজেক্ট, সেটা আছে সেই এটা। কিন্তু আরেকটা জিনিস আছে, চতুষ্কোণ আমি ঋতুদার জন্য করছি, আই এম ডেডিকেটিং দিস ফিল্ম টু ঋতুপর্ণ ঘোষ। ঋতুদার করার কথা ছিল, ঋতুদার মৃত্যুর 7 দিন আগে অবধি চতুষ্কোণ নিয়ে আলোচনা করেছিলাম। সো সেখানে যে কেউ বলতে পারে আমি চতুষ্কোণ করবো না, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট উইল নট ম্যাটার টু মি, বিকজ আমি চতুষ্কোণ করবো, আর কিছু না, ঋতুদার জন্যই করবো। সেটা মানে হয়তো মানে তাতে যদি শুধু আমাকেই অভিনয় করতে হয় 4টে চরিত্রে বা 19টা চরিত্রে, তাও করবো, কিন্তু চতুষ্কোণ হবে একটা। আমার তুই বলছো চতুষ্কোণ হবে, যে যার নিজের বৃত্তে থাকুন। হ্যাঁ, মানে আমি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, সবারই একটা ছবি করার বা না করার ডেফিনেটলি ভ্যালিড কারণ থাকে এবং থাকতেই পারে, এবং সেটা সম্পূর্ণ সেটার প্রতি সম্মান রেখে আমি বলছি যে চতুষ্কোণ হবেই, চতুষ্কোণ আমি করবই। এবার কিভাবে করব, স্ট্রাকচারালি চেঞ্জ করব, কিভাবে রিকাস্ট করব, আদৌ রিকাস্ট মানে পুরো স্ট্রাকচারটা রিকাস্ট করব না জাস্ট পার্শিয়াল স্ট্রাকচারটা রিকাস্ট করে অঞ্জনদার চরিত্রটাকে অন্যভাবে লিখবো, রিপ্লেস করব, দিস আর কজ উইচ আই উইল টেক লেটার। কিন্তু চতুষ্কোণ হবে কি হবে না এইটা নিয়ে কোনো ডিবেট নেই, মানে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, চতুষ্কোণ আমি করবই, কেউ করুক চাই না। একটা কাকাবু করতে হবে। মিশর প্যাক আপ বলে আই স্টার্টেড ক্রাইং, আমার অ্যাসিস্ট্যান্টরা আটকে উঠেছে আমাকে, এই স্মৃতিটা কাঁদছে কেন, অজরে আমার চোখ দিয়ে জল পড়ছে, বিকজ আমি তখন দেখতে পাচ্ছি লাস্ট 1.5 বছরের প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা লাঞ্ছনা, প্রত্যেকটা টিটকিরি, হ্যাঁ মিশরে গিয়ে বাংলা ছবি, এগুলো সব কানে আসছে। প্রত্যেকটা মানুষ, আমার কাছের মানুষ যারা, নানা রকম ভাবে সাহায্য করেছেন, নানা রকম ভাবে বলেছেন যে না কাকাবাবু, মুম্বা কাকাবাবু কি করে এই তো হতে পারে না, এরকম নানান কথা বলেছেন। অন্য আমার বন্ধুদের বলেছেন যে অন্য রকম ভাবে কাকাবাবু করতে, আমাকে অনেকে বলেছেন অন্য কাউকে নিয়ে কাকাবাবু করতে, এরকম নানা রকম যখন চলছে, সেখানে সেই পুরো ব্যাপারটা আমার চোখের সামনে ফ্ল্যাশ কাটের মতো এলো, আই স্টার্টেড ক্রাইং। এই যে সৃজিত, ওর চোখের জল, অসুস্থতা আর লুক যা বানিয়েছো এই মুহূর্তে, তোমার যদি সহানুভূতির জন্য কোনো মহিলার সহানুভূতি পেতে হয়, যে তুমি ভাবছো যে ওই সহানুভূতিটা পেলে আমার উপকার হবে, এই সাক্ষাৎকারের ডিভিডি তুমি আমার কাছ থেকে চেও, আমি তোমার সেই মহিলার ঠিকানা পাঠিয়ে দেবো। এই পুরো ব্যাপারটা নিয়ে যা হলো আজকে, ভাবা যায় না। আমি বুম্বাদার কাছে আছি। বুম্বাদা, কবির সুমনের আমার খুব খুব প্রিয় গান, মানে জাতিস্বর সিনেমাটা না হলেও মানে আমার এই আইফোনগুলোতেও সব কটা আছে। অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, প্রত্যেকটা শব্দ, আর শেষ দুটো বাক্য তো আমার মানে অসাধারণ লাগে। আজকে 30 বছর পর এই বাংলা ইন্ডাস্ট্রির কাছে তুমি এই কথাটা বলতে পারবে যে অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, নাকি কি প্রত্যাশা, কি দাবি দাওয়া? আমার নিজের জায়গার থেকে বাংলা ছবি বা ইন্ডাস্ট্রির জায়গার থেকে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, আমি যদি সেই জায়গা থেকে ভাবি, সেখানে তো সত্যি আমার আর কিছু সেই অর্থে চাওয়ার নেই, এক্সেপ্ট যে চাওয়াটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, যেটা আমি সবসময় বলি, সেটা আজকেও ইনফ্যাক্ট সকালে একটা জায়গায় বললাম, যে আমি চাই ইন্ডাস্ট্রিটা আরও গ্রো করুক, আরও বড় হোক। মানে আমি তো সত্যি বাংলা ছবিটা নিয়ে এটা অনেস্টলি বলতে পারি, আমার মনে হয় আমার কর্মের জায়গায় আমি কতটা কাজ করতে পেরেছি আমি নিজেও জানি না, কিন্তু
এইটা ঠিক যে আমার বাংলা ছবির প্যাশনটা কিন্তু বাংলা ছবিকে কত পুষ্ট করেছে, কারণ অনেকেই অনেকের মতন করে তারা চলে গেছেন, ভয় পেয়েছেন, মানুষজন কত মানে অত্যন্ত 4 বছর, আমি তো লাস্ট 20 বছর ধরে বাংলা ছবি, এই যে বাংলা কাছের মানুষের ভালোবাসা পেয়েছে, হ্যাঁ কাছের মানুষের কত এইটা শুনতে আমার বাংলা ছবি নিয়ে এই যে আজকে মানে আমাদের আজকে জাতিস্বরী করি বা আমার ছবি হোক বা চাঁদের পাহাড় হোক বা এই যে বাংলা ছবি আজকে বিয়ন্ড বেরোচ্ছে না, আমি এটুকু বলতে পারি আমার মনে হয় এটার থেকে বড় আমার কাছে এটার চেয়ে বড় স্যাটিসফ্যাকশন কিছু নেই, খুব স্বাভাবিকভাবে। কারণ এটা তো ঠিক, আমি এটা ইয়ার্কি মেরে বলি না যে আজকে যখন ফলতার বাইরে আউটডোর করতে যেতাম আমরা ডে নাইট একটা আলোচনায় বসতাম যে এটা কি পারবো, মানে ফলতার বাইরে একটা আউটডোর করতে কি পারবো, এটা কি আমাদের শোভা পায়, এটা কি আমাদের ইকোনমি কাজ করবে, এই টাকাটা কি তুলতে পারবো। সেখান থেকে দাঁড়িয়ে যে আজকে এই জায়গাটা আমরা গেছি, এটা তো আমি একা নই। সো আমার একটা রসিকতাই চলতো, দীপুদা দীঘাপুরি দার্জিলিং বাংলা ছবির দীপুদা। সো এখান থেকে যেখানে দাঁড়িয়েছে না, সেখানে আমার অফকোর্স আমার নিজের অভিনেতা হিসেবে আবার চাহিদা একটাই থাকবে যে আমাকে ওই 17টার মধ্যে একটা পার্ট যদি এরকম কিছু ওই লোভী প্রসেনজিৎ অভিনেতার একটা চাহিদা থাকবে আমার ডিরেক্টরসদের কাছে, যে যদি একটু ভালো পার্ট ফাট আমাকে দেয়। এখন আমার কাছে একটাই যে এই যে জায়গাটা তৈরি হয়েছে, এবারে এরা আমার পরবর্তী প্রজন্ম এটাকে আমি দেখতে চাই, ইট শুড গ্লোরিফাই, এটা আরো 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 মানে আমার এই বাংলা ছবির এটা আমার ঋতুর সাথে বলতো না, মানে ঋতুর সাথে আমার মাঝে মাঝে ঝগড়া হতো, জানিস তোরা, এইটা তো থিওরি ছিল যে বাংলা ছবি কেন, হ্যাঁ মানে গ্লোবাল ছবি, বলবোই না বাংলা ছবি শব্দটাই বলবো না। ঋতু তো একদিন টাউন হলে তর্ক লেগে গেল আমার সঙ্গে যে কেন বাংলা ছবি তুই বলবি। ঋতুর সঙ্গে আমার এই জায়গাটাই লাগতো তো, মানে আর কিছু না, মানে ও জানতো যে বোম্বার বাংলা ছবি নিয়ে একটা পাগলামো আছে, ও বলতো তোর এটা পাগলামো, কিন্তু ঋতুও তো ওই জিনিসটা ফেস করেনি যেটা আমরা করেছি। ও তো একটা চাকরি করেছে, একটা প্রপার জায়গা থেকে এসছে, ও যদি বছরে একটা ছবি করতো, আমরা তো তা নয়, আমরা হচ্ছি এইখান থেকেই আমাদের কলাকুশলী শিল্পীদেরকে খেতে হবে, বাঁচতে হবে, আমাদের যা করতে হবে। এবং আমি ওটা সারা জীবন বিশ্বাস করেছি, ভালো কাজও করব, বড় গাড়িও চড়বো, এটা আমার খুব পরিষ্কার, আমি আগেও বলেছি তো, আমি বড় গাড়ি একটা ভালো কাজ করব মানে আমি বড় গাড়ি চড়বো না, এটা আমি বিশ্বাস করি না। আমি ভালো কাজও করব, আমি দামি গাড়িও চড়বো। only thing is that 12টা মাত্র মাস, 24টা মাত্র ঘন্টা, অন্তত আগামী 2-3 বছর যেটা তুমি বললে এত ব্যস্ততার মধ্যে মৃত্যু চিন্তাকে সেটা পাত্তা দিও না। হ্যাঁ, কিন্তু যদি তোমার মৃত্যু চিন্তা আরো ভালো স্ক্রিপ্ট লিখতে, আরো ভালো ছবি করতে অনুপ্রাণিত করে, যেরকম বারবার রবীন্দ্রনাথকে করেছে, তাতে আমার আপত্তি নেই। সারাদিন নিজের মৃত্যু কল্পনা করতে, বছরে 3টে করে ভালো ছবি। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া, একদম। সো এই বাংলা ছবিকে চাওয়াটাই আমার কাছে এসে মানে দাঁড়িয়েছে, এবং সেই মানের একটা খুব বিশাল ম্যানিফেস্টেশন হলো জাতিস্বর ছবিটা। এবং জাতিস্বরে তুমি কবির সুমনকে কেন চাইলে? মানে কবির সুমন এমন একজন ব্যক্তিত্ব, যে কোনো পরিচালক তাকে নেয়ার আগে 2-3 বার ভাববেন, এবং একজন সম্পূর্ণ সঙ্গীতকার, মানে তার ছবিটার ওপরও যথেষ্ট ডিমান্ড থাকবে, যথেষ্ট দাবি দেওয়া থাকবে যে আমার গানটা এইভাবে এইভাবে, এবং একেবারে এরকম নয় যে তুমি তোমার চাহিদাটা বললে সেখানে তিনি টুক করে ফিটিং করে গেলেন। মানে এই চ্যালেঞ্জটা কতটা? এই চ্যালেঞ্জটা বিশাল ছিল অনেক জায়গা থেকে। একটা ছিল এক্সটার্নাল চ্যালেঞ্জ, যে কবির সুমন সঙ্গীত করবেন, এটা শুনে অনেকে আগেন ভুরু কুচকেছিলেন, আপত্তি জানিয়েছিলেন, অনেকে ব্যাকআউটও করেছেন, এবং কবির সুমন মানে ইট ডিডন্ট গো ডাউন ভেরি ওয়েল উইথ আ লট অফ পিপল, এবং সেইটার সম্মুখীন আমার হতে হয়েছে, কিন্তু আগেন ওই করবই। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, জাতিস্বর ছবির গল্পের মূল যে চিন্তাটা, সেই চিন্তাটা এসে সুমনদার জাতিস্বর গানটা শুনে। জাতিস্বর গানটা আমি প্রথম শুনেছিলাম 97 না 96 সালে মনে আছে, উনি প্রথম ফাংশনে গিয়েছিলেন মিলিউতে, কলেজে প্রেসিডেন্সিতে। সো ঢুকলেন অডি বন্ধ, সবাই সিগারেট খাচ্ছেন, বলছেন যে সিগারেট খাবেন না মাননীয় বন্ধুরা, বরং প্রেম করুন, চুমু খান, কিন্তু সিগারেট খাবেন না। এটা বলে একটা লোক একটা গান শুরু করছে, তো উড়ে গেছিলাম অবভিয়াসলি। মানে সেটা অবশ্য ওই 15 বছর বয়স থেকেই সুমনদা আমাকে প্রচন্ড ভাবে ইনফ্লুয়েন্স করেছেন, এফেক্ট করেছেন। আমার ছবি করতে আসার পেছনে একটা খুব বড় কারণ কবির সুমন তোমাকে চাই লিখলেন, বা গান লিখলেন, তুমি গান গাইলে
সুন্দর একটা গান আছে, তুমি গান গাইলে বিশেষ কিছুই হলো না, দ্যাটস নট ট্রু। তুমি গান গাইলে অনেক কিছু হলো, একটা পুরো প্রজন্ম তার ভাষা খুঁজে পেল। একদম। সো সেই জায়গা থেকে জাতিস্বরে কবির সুমন, আর সেটা তো এক্সটার্নাল প্রবলেম ছিল। এবং ওই একটা বাক্য বলো যে কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা, উফ, মানে এই একটা বাক্য লিখে মরে যাওয়া যায়। অ্যাবসলিউটলি। মানে সেদিন সুমনদার সাথে একটা আড্ডায় নোবেল প্রাইজ নিয়ে কথা হচ্ছিল, যে আমরা বব ডিলান নোবেল প্রাইজ পাবে কি পাবেন না এই নিয়ে আলোচনা হয়। টেবিল স্ট্যান্ডিং এমটি অন দ্য এজ অফ দ্য সি, সুমনদা এরকম লাইন সকালে দাঁত বাজতে বাজতে লিখে ফেলে দিয়ে, আর এরকম মানে কোটি কোটি লাইন আছে সুমনদা, জাস্ট মানে ভাবা যায় না এরকম লাইন একটা বেরোতে পারে এটা মানুষের কাছ থেকে, যে যতবার তুমি জননী হয়েছো ততবার আমি পিতা। মানে সেখানে হি ইজ ইভেন ট্রান্সেন্ডিং দ্য কনসেপ্টস অফ ম্যারেজ। মানে স্বামী স্ত্রী বলছে না, কিন্তু মেবি তুমি তোমার মানে অন্য কারোর ঔরসে তুমি মানে তুমি সন্তান এক্সপেক্ট করছো, অ্যাকচুয়াল পিতাটা কিন্তু আমি। কারণ আমাদের ফার্টিলাইজেশন অন্য স্কেলে হয়েছে, অন্য লেভেলে হয়েছে, কত সন্তান যারা রয়েছে। সো এই চিন্তাগুলো ইট এফেক্টস ইউ। আর সেই জায়গা থেকে আমার মনে হয় যে জাতি, আর যে সেকেন্ড চ্যালেঞ্জ যেটার কথা বলছিলাম, যে সুমনদা তো একটু মানে একটু স্ট্রং ওপিনিয়ন ধরেন অনেক ব্যাপারে। সো সেইখানে সুমনদাকে বোঝানো যায়, সুমনদা প্রথমে আমি করবো না, আমার একদম রাজি হয়নি প্রথমে, আমি করবো না, আমি এই সিস্টেমটাই আমার ভালো লাগে না, আমি এই সিস্টেমের অংশ নই, আই এম অ্যান আউটকাস্ট, আই ওয়ান্ট টু স্টে লাইক দ্যাট, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই মিউজিক, দে ডোন্ট, হুইচ ইজ ট্রু। মানে সুমনদাকে যেভাবে উপেক্ষা করা হয়েছে, অন্য কোনো দেশে এই মাপের জিনিয়াসকে উপেক্ষা মনে হয় না করা সম্ভব বা করা হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে একটা অভিমানী জায়গা থেকে সেই সুমনদাকে জ্ঞান করে, সুমনদা প্লিজ, সুমনদা আমার পরবর্তী প্রজন্মের কথা ভাবো, তাকে তুমি কেমন তুমি শুনতে হবে, তাকে জাতিস্বর শুনতে হবে, তাকে সহসা এলে কি শুনতে হবে, তাকে খোদার কসম জান শুনতে হবে। সো your songs need to be dissipated, they need to go out। সেই জায়গা থেকে বলে এবং অবভিয়াসলি দ্য রিজন যে তোমার গান থেকেই সিনেমাটার জন্ম সুমনদা, মানে পুরো স্ক্রিপ্টটা লিখেছি, তোমার গানটা মাথায় ছিল, সেইখান থেকেই তোমার গানটা আমায় ইমপ্রেগনেট করেছে, এবং তারপরে স্ক্রিপ্টটা আমি ডেলিভারি হয়েছে, আমি সন্তান প্রসব করেছি স্ক্রিপ্টটা তোমার গানের শুক্রাণু থেকে। সো সেই জায়গা থেকে সুমনদা আলটিমেটলি রাজি হলেন, এবং তারপর দেখলাম লোকটা জাস্ট মানে ওই ক্রিয়েশনের নেশায় এমন বুঁদ হয়ে গেলেন, এবং ইট ওয়াজ লাইক আ মানে আর্কিওলজিক্যাল ওয়ার্ক, ইট ওয়াজ লাইক আ ডিসার্টেশন। মানে বইয়ের পর বই, লাইব্রেরির পর লাইব্রেরি, এমন সব লিরিক যেগুলো বার করে আমরা দেখছি যে লিরিকগুলো কমপ্লিট নয়, সেগুলো পদপূরণ করতে হচ্ছে। আমরা ইতিহাস থেকে হিন্ট খোঁজার চেষ্টা করছি যে সেই সময় কি ধরনের সুর হতো, কি ধরনের রাগ ইউজ করা হতো, পাঁচালির কতটা ইনফ্লুয়েন্স ছিল, পদাবলীর কতটা ইনফ্লুয়েন্স ছিল। এইভাবে তো পুরো এভলিউশন অফ আ মডার্ন বেঙ্গলি সং, তার উপর একটা দস্তুর মতো পিএইচডি হলো জাতিস্বরের মিউজিক। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, জাতিস্বরকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।